অতল জলের বিভীষিকা। রচনা ভানু চৌধুরী। পারাদ্বীপ বন্দর অঞ্চলের জেলেদের মধ্যে যুগপৎ ত্রাস ও আতঙ্কের সৃষ্টি হয়েছে একটা ঘটনাকে কেন্দ্র করে। ভোর রাতে অন্ধকার থাকতে যারা জেলে ডিঙ্গি নিয়ে বেরিয়ে পড়ে সমুদ্রে মাছ ধরার জন্য, তারা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছে প্রত্যেক দিন কোনো না কোনো জেলে ডিঙ্গি নিখোঁজ হচ্ছে সমুদ্রের বুক থেকে। প্রথম জেলেরা ভাবত হয়তো সমুদ্রে মাছ ধরতে গিয়ে দিকভ্রষ্ট হয়ে নিখোঁজ ডিঙ্গিটা হারিয়ে গেছে। পরে দিক ঠিক করে যথাসময়ে ফিরে আসবে বা অন্য কোনো দ্বীপে গিয়ে উঠবে ডিঙ্গির জেলেরা। উদ্ধারকারী দল ঠিক সময় ওদের হদিশ করে উদ্ধার করে আনবে। কিন্তু বহুদিন পরে যখন নিখোঁজ জেলে ডিঙ্গি বা জেলেদের সন্ধান পাওয়া গেল না, তখন জেলেদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হলো। এদিকে প্রত্যেক দিন নতুন নিখোঁজের খবর পাওয়া যেতে লাগলো। মাছ ধরে দ্বীপে ফিরে আসার পর গুনে দেখা গেল একটা না একটা ডিঙ্গি জেলে সমেত অদৃশ্য হয়েছে। আজ কাল ওর ডিঙ্গির নিখোঁজের খবর আসতে লাগলো, অথচ মাছ ধরা বন্ধ রাখা যায় না, কারণ মাছ ধরাটাই জেলেদের একমাত্র রুজি রোজগার। কিন্তু আস্তে আস্তে এমন অবস্থা দাঁড়ালো যে গভীর সমুদ্রে তো দূরের কথা, পারাদ্বীপের আশেপাশে বঙ্গোপসাগরের উপকূলের মাছ ধরাটা জেলেদের কাছে আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়ালো। ভোর রাতে একসঙ্গে 50টা ডিঙ্গি নিয়ে জেলেরা মাছ ধরতে বেরোলো। কিন্তু যখন মাছ ধরে ডিঙ্গিগুলি একে একে ফিরে এলো, দেখা গেল একটা ডিঙ্গি কম ফিরেছে। মোট 49টা ডিঙ্গি ফিরেছে। এইভাবে দিনের পর দিন ডিঙ্গিগুলি হারিয়ে যেতে থাকলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ডিঙ্গিগুলি কিভাবে এবং কখন সমুদ্রের বুক থেকে অদৃশ্য হয়ে যায় সেটা সঠিকভাবে কেউ বলতে পারে না। অতগুলো জেলে ডিঙ্গি ও সজাগ জেলেদের চোখের সামনে থেকে কীভাবে জেলে শুদ্ধ ডিঙ্গিটা অদৃশ্য হয়ে যায় সেটাই আশ্চর্য। তবে সকলেই অনুমান করে রাতের অন্ধকারে যখন জেলে ডিঙ্গিগুলি যাত্রা শুরু করে, তখনই সকলের অলক্ষ্যে ওই দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটে। কিন্তু ডিঙ্গিটা কি জলে ডুবে যায় না সমুদ্রে হারিয়ে যায়, সেই সম্পর্কে কেউ কোনো আলোকপাত করতে পারে না। এই যখন অবস্থা, তখন স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষে চুপচাপ বসে থাকতে পারেন না। সমস্ত খবরই তাদের দপ্তরে গিয়ে পৌঁছেছে যথাসময়। তারা এই ব্যাপারে যথেষ্ট উদ্বিগ্ন। সমস্ত জেলেরা আতঙ্কগ্রস্ত। ওই অঞ্চলের লোকজন ও সাধারণ মানুষও ভীষণ আতঙ্কগ্রস্ত ও উদ্বিগ্ন। তারা এই ব্যাপারে উচ্চ মহলে খোঁজখবর নিচ্ছে প্রতিনিয়ত। নিখোঁজ জেলেদের আত্মীয় স্বজনও খোঁজ নিচ্ছে। তারা নিদারুণ দুশ্চিন্তায়
আছে তাদের নিখোঁজ আত্মীয় স্বজন সম্পর্কে। ইতিমধ্যে জেলেদের সমুদ্রে মাছ ধরা একেবারে বন্ধ হয়ে গেছে। কেউ আর ভরসা পাচ্ছে না সমুদ্রে ডিঙ্গি ভাসাতে। এমতো অবস্থায় প্রশাসনিক কর্তৃপক্ষও চুপচাপ বসে ছিলেন না। আতঙ্ক ভীষণভাবে ছড়িয়ে পড়ায় আগেই তারা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা বিমল রায় ও কমল প্যাটেল নামে দুজন দক্ষ অফিসারকে অনুসন্ধানের ভার অর্পণ করে পারাদ্বীপে পাঠালেন। উপযুক্ত সাজ সরঞ্জাম নিয়ে বিমল ও কমল গোপনে পারাদ্বীপে হাজির হলো যথাসময়ে। তারপর একদিন ভোর রাত্রে গাঢ় অন্ধকারের মধ্যে স্পিড বোটে চেপে গভীর সমুদ্রে জেলেদের মাছ ধরা অঞ্চলের যেখান থেকে জেলে ডিঙ্গিগুলি সম্ভবত অদৃশ্য হয়ে যায় সেই অশুভ অঞ্চলের দিকে এগিয়ে যেতে লাগলো। স্পিড বোটে ওরা শুধু দুজন। অন্ধকারের বুক চিরে তীব্র সার্চ লাইট জ্বালিয়ে ছুটে চলেছে বোটটা অজানা অদৃশ্য রহস্যের সন্ধানে। কমল ও বিমল দুজনেই আধুনিক ডুবুরির পোশাক পরে রয়েছে। বোটে বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি তো আছেই, এছাড়া কিছু অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়েছে ওরা। জলের তলায় চালানোর উপযুক্ত আগ্নেয়াস্ত্র, হারপুন গান, লেজার পিস্তল ছাড়া জলের মধ্যে ও গভীর জলের তলায় ব্যবহারের উপযুক্ত ক্র্যাকারও ওরা সঙ্গে নিয়েছে। বিমল স্টিয়ারিংয়ে বসে গভীর মনোযোগে সামনে ও দুই পাশে নজর রাখছে, আর কমল কম্পাস ও ম্যাপ দেখে স্পিডবোটের অবস্থানের কথা বিমলকে জানাচ্ছে এবং ওয়্যারলেসের মাধ্যমে প্রতি মুহূর্তে খবর ও স্পিডবোটের গতিবিধি উপকূলে হেডকোয়ার্টারে জানিয়ে দিচ্ছে। দুজনে খুব সতর্ক এবং যে কোনো ঘটনার জন্য প্রস্তুত হয়ে আছে। অনেকটা পথ ওরা পার হয়ে এসেছে নিস্তরঙ্গ সমুদ্রে। চারিদিকে রাশি রাশি জল আর জল, গাঢ় অন্ধকার, আকাশে তারারা ঝিকমিক করছে। শুধু সার্চ লাইটের আলোয় কিছু দূরে জলরাশি দেখা যায় মাত্র। সমুদ্র এখানে বেশ গভীর। ওরা এতক্ষণ দক্ষিণ পূর্ব দিকে চলছিল, এবার দিক পরিবর্তন করে বিমল সোজা দক্ষিণ দিকে বোট চালিয়ে দিল। ওরা ঠিক করলো এইভাবে কিছু দূরে গিয়ে আবার ঘুরে পশ্চিম দিকে কিছুক্ষণ চালিয়ে তারপর পূব দিক হয়ে উত্তরে ফিরে আসবে। এইভাবে ঘুরলে মোটামুটি একটা নির্দিষ্ট এলাকার চারধারটাই দেখা হয়ে যাবে, আর ইতিমধ্যে ভোরও হয়ে যাবে। ঘটনা যদি এই এলাকার মধ্যে ঘটে থাকে তাহলে এর মধ্যেই ঘটতে বাধ্য, না হলে আবার কালকে দেখা যাবে। এই রকম একটা পরিকল্পনা করে ওরা ছুটে চলল দক্ষিণ দিকে। কিন্তু কিছু দূরে যাওয়ার পর বোটের সার্চ লাইটের আলো কিছুতে প্রতিফলিত হয়ে ফিরে আসতে লাগলো। বিমল ও কমল ভালো করে চোখ কষলে দেখলো না, আলো কিছুতে প্রতিফলিত হচ্ছে। আরও একটু নজর করাতে দূরে জমাট অন্ধকার মতো একটা কিছু নজরে পড়লো দুজনের। ওরা সার্চ লাইটে নিভিয়ে দিল, বোটের স্পিডও কমিয়ে দিল, সাবধানে বোট চলল। জমাট অন্ধকারটা দ্রুত এগিয়ে আসতে লাগলো এবং বিশাল আকার ধারণ করতে লাগলো। আস্তে আস্তে চালালো বোট বিমল। উদ্বিগ্ন চোখে ওরা সেই দিকে তাকিয়ে রইল। বিশাল বস্তুটা স্থির হয়ে জলের ওপর দাঁড়িয়ে আছে। বোট থামিয়ে দিল ওরা।
সতর্ক দৃষ্টিতে দেখলো, কোনো নড়াচড়া লক্ষ্য করলো না ওরা বস্তুটায়। আলো নিভিয়ে ওরা এগোলো আরও। আরে এটা একটা ছোট্ট দ্বীপ, আমরা বিধায় চিন্তা করছিলাম, বিমল বলল। আরে তাই তো, ঠিক বলেছিস বিমল, কমল বলল। তাহলে চল, নেমে দেখতে হবে কি আছে এই দ্বীপে। হ্যাঁ তাই চল, বলে বিমল আস্তে আস্তে দ্বীপের দিকে বোট এগিয়ে নিয়ে চলল। দ্বীপের কাছাকাছি গিয়ে ওরা বোট থামালো। আর এগোনো যাবে না, বোট আগাছায় আটকে গেছে, এখান থেকে জলে নেমে সাঁতরে উঠতে হবে দ্বীপে, বিমল বলল। দুজনে জলে নামার জন্য প্রস্তুত হলো। অস্ত্রশস্ত্রগুলো সব দেখে নিল ওরা। এই সময় হঠাৎ বোটটা একটু দুলে উঠল। সঙ্গে সঙ্গে দুজনে টাল সামলাতে না পেরে জলে পড়ে গেল। আর জলে পড়ার সঙ্গে সঙ্গে কী একটা বস্তু বিমলকে জড়িয়ে ধরে জলের নিচে টেনে নিয়ে যেতে লাগলো। ঘটনার আকস্মিকতায় বিমল চকিয়ে গেল প্রথমে, কিন্তু তারপরে সেই বস্তুর সঙ্গে লড়তে লাগলো। বস্তুটার গায়ে হাত ঠেকাতে মসৃণ চামড়ার মতো কিছু মনে হলো বিমলের, কিন্তু কেমন যেন ফোলা ফোলা, বাতাস দিয়ে চামড়ার ব্যাগ ফোলালে যেমন হয় ঠিক সেই রকম, কিন্তু ভীষণ শক্তি গায়ে। বিমল ক্রমশই কাহিল হয়ে পড়তে লাগলো। অসম লড়াইয়ে তার সমস্ত ইন্দ্রিয় অবশ হয়ে পড়তে লাগলো। বিমল ক্রমশই নিস্তেজ হয়ে পড়তে লাগলো। ওদিকে কমল জলের ওপর বিমলকে দেখতে না পেয়ে কয়েকবার ডাক দিয়েও যখন কোনো সাড়া শব্দ পেল না, তখন জলের নিচে ডুব দিয়ে কৌতূহল বশত দেখতে লাগলো। ডুবুরির পোশাক পরা থাকায় কমলের কোনো অসুবিধা হলো না। বিমলের ডুবুরির পোশাক পরা থাকায় সে এতক্ষণ জুঝছিল, কিন্তু ক্রমশই সে যে অবসন্ন হয়ে পড়ছে বুঝতে পারল। একবার জ্ঞান হারালে তার যে আর কিছুই করার থাকবে না, সে বুঝতে পারল। সুতরাং যা করতে হবে জ্ঞান থাকতে থাকতেই করতে হবে। এর মধ্যে বিমল সুযোগ বুঝে হাইড্রোগানটা থেকে কোনো রকমে কয়েকবার ফায়ার করলো। গুলি ঠিক বেরোলো এবং লাগলো বোধহয় অদৃষ্ট জীবটার গায়ে, কিন্তু কিছু ফল হলো বলে মনে হলো না। তার কারণ জীবটা আবার তাকে প্রবলভাবে জাপটে ধরে প্রচণ্ড চাপ দিতে লাগলো। সেই চাপেতে বিমলের দম বন্ধ হওয়ার উপক্রম হলো। কিন্তু একটা জিনিস ভেবে সে আশ্চর্য হলো, হাইড্রোগানের ফায়ারের স্বল্প আলোয় সে কোনো বস্তু বা জীবের অস্তিত্ব দেখতে পেল না। আবার প্রচণ্ড চাপ অনুভব করল বিমল। সেই চাপে তার সংজ্ঞালুপ্ত হওয়া জোগাড় হলো। এইবার সে যথেষ্ট ঝুঁকি নিয়ে পরপর কয়েকবার গুলি ছুড়ল হাইড্রোগান থেকে। পরপর গুলির আওয়াজ, ঝাঁকুনি ও আলোর ঝলকানিতে জলের মধ্যে যে প্রবল আলোড়ন উঠল, তার বেগ সামলাতে না পেরে অবসন্ন দেহে বিমল ক্ষণিকের জন্য সংজ্ঞাহীন হয়ে পড়ল। হাত থেকে হাইড্রোগানটা ছিটকে পড়ল কোথায় এবং সংজ্ঞাহীন দেহটা জলের মধ্যে নিচের দিকে পড়তে লাগলো। কারণ সেই হঠাৎ আলোড়নে জীবটা হচ্চকিত হয়ে কিছুক্ষণের জন্য বিমলকে ছেড়ে দিয়েছিল। পড়তে পড়তে বিমল এক সময় থেমে গেল। এখন তার দেহটা সমুদ্রপৃষ্ঠের অনেকটা গভীরে পড়ে রয়েছে। কতক্ষণ এইভাবে ছিল খেয়াল নেই, কিন্তু কিছুক্ষণ বাদে হঠাৎ জ্ঞান ফিরে পেয়ে বিমল অনুভব করলো গায়ে ভীষণ যন্ত্রণা। সে কোথায় আছে কিছু বুঝতে পারল না প্রথমে। চারিদিকে গভীর অন্ধকার, হাত পা নাড়াতে তার ভারী ভারী মনে হচ্ছে।
সে হঠাৎ লক্ষ্য করলো তার মাথার অনেক উপরে বেশ কিছুটা দূরে একটা ক্ষীণ আলোর রেখা এদিক ওদিক ঘোরাঘুরি করছে। ব্যাপারটা যে কী সেটা সে প্রথমে মনে করতে পারল না, কিন্তু আলোর দিকে লক্ষ্য রাখতে রাখতে আস্তে আস্তে তার সব কথা মনে পড়তে লাগলো। সব কথা মনে পড়তেই বিমল কোনো রকমে ঠেলে ঠেলে উঠে বসলো। বুঝতে পারলো সমুদ্রের অনেক গভীরে সমুদ্রপৃষ্ঠে সে পড়ে রয়েছে, আর সে যে এতক্ষণ বেঁচে আছে সেটা কেবলমাত্র সঙ্গের অক্সিজেন সিলিন্ডারটার সংযোগ বিচ্ছিন্ন হয়নি ও সেটা অক্ষত থাকার দরুন। বিমল তাড়াতাড়ি মাথার সঙ্গে আটকানো আলোটা জ্বালার জন্য সুইচ টিপল, কিন্তু আলো জ্বলল না। আলোটা বোট থেকে পড়ার সময় বা জিপটার সঙ্গে ধস্তাধস্তির সময় নষ্ট হয়ে গেছে বিমল বুঝতে পারল। যাই হোক, সে মন স্থির করলেও উঠে দাঁড়ালো এবং সীমিত সামর্থ্যে ভর করে তার দুর্বল শরীরটাকে উপরের চলমান আলোটাকে লক্ষ্য করে টেনে তুলতে লাগলো। চলমান আলোটা তখন অনেকটা নিচে নেমে এসেছে, কারণ ওই চলমান আলোটা বেরিয়ে আসছিল কমল প্যাটেলের মাথায় লাগানো আলোর উৎস থেকে। কমল প্যাটেল বিমলকে খুঁজতে খুঁজতে গভীর থেকে গভীরে নেমে আসছিল। সে ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত ছিল, তবে সে দৃঢ় প্রতিজ্ঞ যে বিমলকে সে খুঁজে বার করবেই। কিন্তু বিমলের ওপরে ওঠার প্রচেষ্টা সফল হলো না। কয়েক ফুট ওঠার পর হঠাৎ একটা প্রচণ্ড ধাক্কায় তার দেহটা ভারসাম্য হারিয়ে আবার নিচে পড়তে লাগলো, আর সঙ্গে সঙ্গে সে অনুভব করলো পূর্বের বস্তু বা জীবটা তাকে চেপে ধরে নিচের দিকে নিয়ে যাচ্ছে। বিমল হাইড্রোগানটা খুঁজল, কিন্তু পেল না। কী করবে কী বুঝে উঠতে পারল না। হঠাৎ লেসার পিস্তলটার কথা মনে পড়ল। সেটা তাড়াতাড়ি টেনে বার করে আন্দাজে বস্তুটাকে লক্ষ্য করে উপর্যুপরি কয়েকবার ফায়ার করলো। তীব্র আলোয় চারিদিক ক্ষণিকের জন্য ঝালিয়ে গেল। সেই আলোয় বিমল লক্ষ্য করল ঘন কৃষ্ণবর্ণ বৃহৎ জলপিণ্ডকৃতি কদাকার একটা বস্তু দ্রুত তার চোখের সামনে থেকে সরে যাচ্ছে। তারপরে সে আবার জ্ঞান হারিয়ে ফেলল। এদিকে জলের নিচে তীব্র আলো ঝলকানি দেখে কমল বুঝতে পারল যে লেজার পিস্তল ব্যবহার করা হয়েছে এবং সেটা বিমল ছাড়া আর কেউ ব্যবহার করতে পারে না। সে দ্রুত বেগে নেমে চলল সেই দিক লক্ষ্য করে, এবং অনেক খোঁজাখুঁজির পর বিমলের সংজ্ঞাহীন দেহটাকে খুঁজে পেল অবশেষে। সঙ্গে সঙ্গে কমল বিমলের দেহটাকে নিয়ে কয়েক হাজার কদম জল ঠেলে উপরে উঠতে লাগলো। কিন্তু উপরে উঠে কমল অবাক হয়ে গেল। চারিদিক সূর্যের আলোয় ঝকমক করছে। জেলে ডিঙ্গি, স্পিডবোট, পুলিশ লঞ্চ প্রভৃতি চারিদিকে ঘোরাঘুরি করে ওদের তল্লাশি চালাচ্ছে। কমল বিমলকে নিয়ে ভেসে ওঠা মাত্র সমস্ত জলযান ওদের দিকে ছুটে আসতে লাগলো। কমল দেখলো ছোট্ট দ্বীপটা থেকে বহু দূরে ওরা চলে এসেছে। দ্বীপটা বা ওদের স্পিড বোটটার কোনো কিছুই দেখতে পেল না কমল। উপরে তাকিয়ে দেখলো একটা হেলিকপ্টার মাথার ওপর পাক খেয়ে ঘুরছে। ওদের তুলে নেওয়া হলো একটা পুলিশ লঞ্চে। কিছুক্ষণ শুশ্রূষার পর বিমল সুস্থ হয়ে উঠল আস্তে আস্তে। সমস্ত ডিঙ্গি, লঞ্চের স্পিডবোট আবার ফিরে চলল পারাদ্বীপের দিকে। যেতে যেতে সমুদ্রের তলার সমস্ত ঘটনা খুলে বলল বিমল সবাইকে। অবশেষে সমস্ত দিক বিচার বিবেচনা করে কর্তৃপক্ষ পুলিশ পাহারা কিছুদিনের জন্য ওই অঞ্চলে মাছ ধরার ব্যবস্থা করলেন, কিন্তু কোনো দুর্ঘটনার খবর পাওয়া গেল না। আর কিছুদিন পরে আবার আগের মতোই নির্ভয়ে জেলে ডিঙি নিয়ে গভীর সমুদ্রে ভোর রাত্রে মাছ ধরা আরম্ভ করল। পারাদ্বীপে আতঙ্ক আস্তে আস্তে মুছে গেল মানুষের মন থেকে। সমাপ্ত।